أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সকালবেলা আমরা আলোচনা করতেছিলাম সড়ক পরিবহন আইন। সড়ক পরিবহন আইন 2018 সালের 47 নং আইন। কত নং আইন? 47 নং আইন। ধারা এক ধারায় বলা আছে, এই আইন সড়ক পরিবহন আইন 2018 নামে অভিহিত হবে বা পরিচিত হবে। ধারা দুই ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-9 আমরা 5টা সংজ্ঞা পড়ছিলাম। 2-9 কন্ডাক্টর। কন্ডাক্টর বলতে কি বোঝায়? গাড়িতে যাত্রী ওঠানামা করার জন্য এবং ভাড়া আদায় করার জন্য যে ব্যক্তিকে নিয়োগ করা হয় কন্ডাক্টর বলা হয়। কন্ডাক্টর লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক কন্ডাক্টর দায়িত্ব পালন করার জন্য যে ব্যক্তিকে নিয়োগপ্রাপ্ত করা হয় সেই ব্যক্তিকে প্রদত্ত লাইসেন্সকে কি বলা হয়? কন্ডাক্টর লাইসেন্স বলা হয়। ধারা 2-9, ধারা 2-10 কন্ডাক্টর লাইসেন্স। ধারা 2-15, ধারা 2-15তে বলা হয়েছে ট্যাক্স টোকেন। আপনি যখন গাড়ি কিনবেন, গাড়ি কেনার জন্য ট্যাক্স দিতে হয়, সরকারকে একটা কর দিতে হয়। এই ট্যাক্স টোকেন যখন আপনি গাড়ি কেনেন, গাড়ি কেনার পর সরকারকে যখন এই করটা আপনি পরিশোধ করেন, পরিশোধ করার পর সরকারি কর্তৃপক্ষ বা যে কর্মচারী এই ট্যাক্স গ্রহণ করেন, গ্রহণ করার পর তিনি যে রসিদ রসিদ দেন বা যে চালান ফর্ম দেন অথবা যে সনদ দেন, সেই সনদকে কি বলা হয়? ট্যাক্স টোকেন বলা হয়। ধারা 2-15। ধারা 2-19 ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ মোটরযান চালানোর জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্সকে কি বলা হয়? ড্রাইভিং লাইসেন্স বলা হয়। ড্রাইভিং লাইসেন্সটা মোটামুটি 3 ধরনের। একটা হলো আপনার মোটরযান চালানোর জন্য লাইসেন্স, একটা লাইট হালকা ধরনের পরিবহন অর্থাৎ প্রাইভেট কার, এই জাতীয় যে গাড়িগুলো আছে এই গাড়ি চালানোর জন্য যে লাইসেন্সটা থাকে সেটা হলো হালকা লাইসেন্স। আর বড় বড় বাস, বড় বড় ট্রাক এগুলো চালানোর জন্য ভারী লাইসেন্স ব্যবহার করা হয়। এই লাইসেন্স গুলা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কি করা হয়? প্রদত্ত প্রদান করা হয়। ধারা 2-19। ধারা 2-28 পারমিট। আপনি যখন কোনো গাড়ি চালাবেন সেই গাড়িটা কিভাবে চালাবেন? যাত্রী পরিবহন হিসেবে চালাবেন না আপনার ব্যক্তিগত হিসেবে চালাবেন, না কন্ট্রাক্টে আপনি আহ ভাড়ায় চালাবেন অথবা সেবা পরিবহন হিসেবে চালাবেন, আপনি কোন ভাবে চালাবেন, কিভাবে চালাবেন, সেই গাড়ি চালানোর জন্য আপনি যখন ক্রয় করবেন, ক্রয় করার পর গাড়িটা যখন আপনি সড়ক অথবা মহাসড়ক অথবা রাস্তায় যখন নামাবেন, নামানোর পূর্বে কি করতে হয়? পারমিট নিতে হয় যে আপনার গাড়িটা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য পারমিট নেবেন, অথবা যাত্রী পরিবহন করার জন্য পারমিট নেবেন, অথবা সেবামূলক কোনো কাজের জন্য পারমিট নেবেন। যেমন আঞ্জুমান মফিদুল ইসলামের বিভিন্ন গাড়ি আছে রাস্তায় দেখা যায়, এই যে গাড়িগুলো সেবামূলক কাজে কি করা হয়, এগুলা রাস্তায় নামানো হয়। এগুলা কি কোন ধরনের পারমিশন দেওয়া আছে? আপনার সেবামূলক কাজের জন্য এগুলা পারমিট দেওয়া আছে। এই সরকার কর্তৃক বা উপযুক্ত ব্যক্তি কর্তৃক কি করা হয়? এই ধরনের পারমিট প্রদান করা হয়। ধারা 2-28। ধারা 4 ধারায় বলা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপর বিধিনিষেধ। অর্থাৎ ধারা 4-এর একে বলা হয়েছে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে কি করতে পারবেন না? মোটরযান চালাতে পারবেন না। ধারা 4-2 বলা হয়েছে যে ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স আছে সেই ক্যাটাগরির গাড়ি ব্যতীত অন্য কোনো মোটরযান চালাতে পারবেন না। তবে কোনো ব্যক্তির যদি ভারী লাইসেন্স থাকে, অর্থাৎ বড় বড় বাস ট্রাক চালানোর জন্য যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে সেই ব্যক্তি ছোট ধরনের কোনো যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, ছোট ছোট ট্যাক্সি ক্যাব গুলা যেগুলো আছে, বা ছোট ছোট পিক আপ গুলা আছে, পিক আপ ভ্যান গুলা যা আছে সেগুলা গাড়ি করতে পারবে, চালাতে পারবে। ধারা 4। ধারা 4। ধারা 7 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স। মোটরযান কর্তৃপক্ষ কর্তৃক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির শারীরিক সক্ষমতা পর্যালোচনা করার পর, পর্যালোচনা করার পর বা প্রতিবন্ধী ব্যক্তির
সামর্থ্য যাচাইয়ের পর যদি মনে করেন যে না, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো উপযুক্ত, তাহলে উপযুক্ত যদি মনে করেন তাহলে ওই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবেন ধারা 7। ধারা 7, তাহলে 7 ধারায় বলা আছে, 7 ধারায় বলা আছে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে। এখানে ড্রাইভিং লাইসেন্স প্রদান করার ক্ষেত্রে তাকে কি করতে হবে? তার সাধারণ মানুষ যেরকম পরীক্ষা দেয়, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও কি করতে হবে? এরূপ সামর্থ্য যাচাই করতে হবে। যাচাই করার পর যারা এই পরীক্ষা নেবেন বা যাচাই করবেন, যাচাই করার পর যদি তাদের কাছে উপযুক্ত মনে হয় তাহলে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও ধারা 7 অনুযায়ী কি করা যাবে? ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে। ধারা 10 ধারায় বলা আছে কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রদান বা ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 10-এর 1। ধারা 10-এর 1 বলা হয়েছে কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করা যাবে না। ধারা 10-এর 1। ধারা 10-এর 2 বলা হয়েছে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বিকৃত বা পরিবর্তন করতে পারবেন না। ধারা 10-এর 3। 10-এর 3-এ বলা হয়েছে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স জাল, ভুয়া বা নকল করে ব্যবহার করতে পারবেন না। ধারা 10। ধারা 16 মোটরযান রেজিস্ট্রেশন। আপনি যখন গাড়ি নামাবেন গাড়ির পিছনে দেখবেন যে অবশ্যই একটা নাম্বার প্লেট থাকে, এটা হলো মোটরযান রেজিস্ট্রেশন নম্বর। আপনি যখন কোনো গাড়ি রাস্তায় নামাবেন, গাড়ি রাস্তায় নামানোর জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে মোটরযান রেজিস্ট্রেশন করতে হবে। মোটরযান রেজিস্ট্রেশন ব্যতীত আপনি কোনো গাড়ি রাস্তায় নামাতে পারবেন না। ধারা 16। তো ধারা 16-তে বলা হয়েছে মোটরযান রেজিস্ট্রেশন করতে হবে। মোটরযান রেজিস্ট্রেশন না করে আপনি কোনো গাড়ি কি করতে পারবেন না, রাস্তায় নামাতে পারবেন না, মহাসড়ক বা সড়কে নামাতে পারবেন না। ধারা 16। ধারা 17-তে ভুয়া রেজিস্ট্রেশন। ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে আপনি কোনো গাড়ি রাস্তায় নামাতে বা বাস ব্যবহার করতে বা প্রদর্শন করতে পারবেন না। ধারা 17। ধারা 25 মোটরযানের ফিটনেস। মোটরযানের ফিটনেস আমরা সাধারণত দেখি বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়গুলো, যেমন ঈদের সময় বিভিন্ন জরাজীর্ণ গাড়িগুলো থাকে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ রংচটা ক্ষতিগ্রস্ত গাড়ি, মানে গাড়ি ঝরঝর করতেছে, এই সকল গাড়ি কি করা হয়? রাস্তায় নামানো হয়। এই যে রাস্তায় নামানো হয় এটা হলো মোটরযানের ফিটনেস থাকে না, এই সকল গাড়ির মোটরযানের ফিটনেস থাকে না। ধারা 25, যদি এই ধরনের গাড়ি রাস্তায় নামানো হয় তাহলে সেই গাড়িগুলো কি করা যাবে? আটক করা যাবে। সাথে ড্রাইভার যারা থাকবে, হেল্পার যারা থাকবে তাদেরকেও আটক করা যাবে। তাহলে ধারা 25-এ বলা হয়েছে মোটরযানের ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ সনদ ব্যবহার করে কোনো ঝুঁকিপূর্ণ রংচটা বা কোনো ক্ষতিগ্রস্ত বা কোনো জরাজীর্ণ বা কোনো বিবর্ণ অথবা পরিবেশ দূষণকারী কোনো মোটরযান রাস্তায় চালানোর অনুমতি প্রদান করা যাবে না। ধারা 25। ধারা 25 মোটরযানের ফিটনেস। আপনার শরীরের যেমন একটা ফিটনেস আছে, ঠিক তেমনি গাড়িরও বা মোটরযানেরও কি আছে? ফিটনেস আছে। যে সকল গাড়ির রংচটা, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত গাড়ি, বিবর্ণ গাড়ি, এই সকল গাড়ির কি করা যাবে না? কর্তৃপক্ষ যারা থাকবেন তারা মোটরযান, এই সকল মোটরযান রাস্তায় নামানোর জন্য কি করতে পারবেন না? ফিটনেস সনদ প্রদান করতে পারবেন না। আর যে সকল গাড়ির ফিটনেস সনদ কি হয়েছে? আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই সকল গাড়ির ফিটনেস যদি নতুন করে যদি নবায়ন করানো হয় তাহলে সেই সকল গাড়িও রাস্তায় রাস্তায় নামানো যাবে না। ধারা 25। ধারা 26 ট্যাক্স টোকেন। আপনি যখন কোনো গাড়ি রাস্তায় নামাবেন, গাড়ি রাস্তায় নামানোর পূর্বে কি করতে হবে? ট্যাক্স টোকেন পরিশোধ করতে হবে। ধারা 2-15। ধারা 2-15-তে বলা হয়েছিল ট্যাক্স টোকেন, একটা গাড়ি যখন রাস্তায় নামাতে হবে, সেটা মহাসড়ক হোক, সড়ক হোক বা পরিবহনযোগ্য যে কোনো গাড়ি হোক, যখন আপনি রাস্তায় নামাবেন, রাস্তায় নামানোর পূর্বে কি করতে হবে? ট্যাক্স টোকেন, সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিয়ে আপনি গাড়িটা রাস্তায় নামাতে পারবেন। ধারা 26। আপনি যদি কোনো গাড়ির ট্যাক্স না দেন অথবা আপনার গাড়ির যদি মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন থাকে তাহলে সেই ট্যাক্স টোকেন ব্যবহার করে আপনি গাড়ি চালাতে পারবেন না। ধারা 26। ধারা 34 গণপরিবহনে। গণপরিবহনে ভাড়ার চার্ট বা তালিকা প্রদর্শন করতে হবে।
এবং গণপরিবহন যেগুলা থাকবে সেগুলাই আসন সংখ্যা নির্ধারণ করতে হবে, অর্থাৎ মহিলা প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী যারা থাকে তাদের জন্য নির্দিষ্ট কিছু আসন রেখে দিতে হবে। ধারা 34, ধারা 34-1, উপযুক্ত কর্তৃপক্ষ পরিবহনের নারী, তারপর প্রতিবন্ধী, তারপর শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী অথবা শিশুদের জন্য আসন সংখ্যা নির্ধারণ করে দিতে পারেন ধারা 34-1। ধারা 34-1 আসন সংখ্যা নির্ধারণ। ধারা 34-2, কর্তৃপক্ষ সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে গণপরিবহনের জন্য ভাড়ার হার নির্ধারণ করে দিতে পারেন ধারা 34-2। ধারা 34-1 আসন সংখ্যা নির্ধারণ। ধারা 34-2 ভাড়া নির্ধারণ। কে নির্ধারণ করবেন? সরকারি কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষ কি করবেন? গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বা বিজ্ঞপ্তি প্রকাশ করে গণপরিবহনের জন্য ভাড়ার হার নির্ধারণ করে দিতে পারেন ধারা 34-2। ধারা 34-3, 34-3 বলা হয়েছে গণপরিবহনে যে ভাড়ার যে চার্ট থাকবে সে চার্ট দৃশ্যমান কোন স্থানে প্রদর্শন ব্যতীত যাত্রী ওঠানামা করা যাবে না। ধারা 34-3। তাহলে ধারা 34-1 আসন সংখ্যা নির্ধারণ। ধারা 34-2 ভাড়ার হার নির্ধারণ। ধারা 34-3 ভাড়ার যে চার্ট থাকবে সেটা প্রকাশ্য কোন স্থানে লটকিয়ে দিতে হবে বা প্রকাশ্য কোন স্থানে কি করতে হবে? প্রদর্শন করতে হবে। ধারা 34-3। ধারা 34-4, 34-4 দ্বারা বলা হয়েছে গণপরিবহনের মালিক অথবা চালক অথবা কন্ডাক্টর অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। 34-4। তাহলে ধারা 34-34 বলা হয়েছে গণপরিবহন যেগুলো থাকবে এটা সাধারণত ঢাকার বুকেই দেখা যায়। সাধারণত এই যে ছোট ছোট বাসগুলো থাকে, বিভিন্ন ধরনের বাস, এখানে সামনের কিছু সিট, সামনের ড্রাইভারের পাশে কিছু সিট থাকে, সেই সিটগুলা মহিলাদের জন্য বা শিশুর জন্য বা প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী যারা থাকে এই সকল ব্যক্তিদের জন্য কি করা হয়? সংরক্ষিত আসন হিসেবে রেখে দেওয়া হয়। এই আসনগুলো সাধারণত ওই সকল মহিলা অথবা নারী অথবা কি হয় প্রতিবন্ধী ব্যক্তি বা শারীরিক প্রতিবন্ধী হোক, মানসিক প্রতিবন্ধী হোক বা শিশু হোক তাদের জন্য নির্ধারিত করে আসন সংখ্যা রেখে দেওয়া হয়। তারপর ভাড়ার চার্টটা সাধারণত আমি কখনো দেখি নাই, লক্ষ্য করি নাই যে এটা প্রদর্শন করা হয়। ভাড়ার যে চার্ট বা তালিকা যেটা থাকে সেটা কখনো প্রদর্শন আমি দেখি নাই। ধারা 34। তারা ধারা 34-1 আসন সংখ্যা নির্ধারণ। ধারা 34-2 কর্তৃপক্ষ যারা থাকবেন তারা গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভাড়ার হার বা তালিকা কি করতে পারবেন? নির্ধারণ করতে পারবেন। ধারা 34-3 তিনি বলা হয়েছে যে ভাড়ার হার বা চার্ট থাকবে সে চার্ট প্রকাশ্য কোনো স্থানে প্রদর্শন করতে হবে। প্রদর্শন ব্যতীত কি করা যাবে না? যাত্রী ওঠানামা করা যাবে না বা যাত্রী পরিবহন করা যাবে না। ধারা 34-4, ধারা 34-4 বলা হয়েছে যখন কোনো গাড়ির মালিক, ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর যারাই থাকবেন না কেন তারা কি করতে পারবেন না? যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। ধারা 34-4। ধারা 37 মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা অপসারণ করা যাবে। ধারা 34-1 কোনো ব্যক্তি ব্যবসায়িক কাজে বা অন্য কোনো কাজে যদি মহাসড়ক কর্তৃপক্ষের কি মালিকানাধীন জায়গায় 10 মিটারের মধ্যে যদি কোনো স্থাপনা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না। সেটা বিল্ডিং হোক, কোনো তাঁবু হোক, কোনো ঘর হোক, কোনো বাড়ি হোক, কোনো কিছুই কি করা যাবে না? নির্মাণ করা যাবে না। অর্থাৎ একটা মহাসড়ক যে আছে, মনে করেন টাঙ্গাইল মহাসড়কটা যে আছে, এই মহাসড়কের দুইটা পার্শ্বে 10 মিটারের মধ্যে 10 মিটারের মধ্যে কি করা যাবে না? আপনার মহাসড়কের যে কর্তৃপক্ষ আছে, মহাসড়কের যে কর্তৃপক্ষ আছে মহাসড়কের মালিকানাধীন জায়গায়, অর্থাৎ মহাসড়কের যে জায়গাটা আছে সেই জায়গার 10 মিটারের মধ্যে কি করা যাবে না? কোনো কিছু নির্মাণ করা যাবে না। সেটা তাঁবু হোক বা ব্যবসায়িক কাজে চায়ের দোকান হোক বা কোনো সিএনজি স্টেশন হোক বা কোনো তেলের পাম্প হোক, কোনো কিছুই কি করা যাবে না? নির্মাণ করা যাবে না। ধারা 37-1। ধারা 37-2 যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কিছু নির্মাণ করে 10 মিটারের ভিতরে, তাহলে কর্তৃপক্ষ বা মহাসড়ক বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ কি করতে পারবেন? এটা অপসারণ করতে পারবেন। ধারা 37-2। ধারা 37-1 মহাসড়কের মালিকানাধীন জায়গায় কোনো ব্যক্তি কোনো নির্মাণ করতে পারবেন না। কোনো বিল্ডিং হোক বা কোনো তাঁবু হোক, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, কোনো কিছুই মহাসড়কের 10 মিটারের মধ্যে
মহাসড়কের 10 মিটারের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবেন না, ধারা 37-1। ধারা 37-2, যদি কোনো ব্যক্তি এরূপ কিছু যদি নির্মাণ করেন তাহলে তিনি অবশ্যই কি করে যাবেন, মহাসড়ক কর্তৃপক্ষ যারা থাকবেন তারা অবশ্যই ওই স্থাপনা অপসারণ করতে পারবেন, ধারা 37-2। ধারা 38, টার্মিনাল উন্নয়ন, চাঁদাবাজি বা টার্মিনাল ব্যবস্থাপনা। ধারা 38-1। ধারা 38-1। ধারা 38-1 বলা হয়েছে কর্তৃপক্ষ সরকার কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সুষ্ঠুভাবে যাত্রী বা পণ্য ওঠানামা করানোর জন্য পরিবহন টার্মিনাল অথবা যাত্রী যাত্রী পরিবহন টার্মিনাল উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারবেন। অর্থাৎ যাত্রী যে ওঠানামা করানো হয় অথবা পণ্য যে ওঠানামা করানো হয় এই সংক্রান্ত একটা নির্দিষ্ট স্থান থাকে, সেটা হলো টার্মিনাল। যেমন মহাখালী বাস টার্মিনাল আছে, তারপরে আপনার যাত্রাবাড়ি বাস টার্মিনাল আছে, আপনার গাবতলী বাস টার্মিনাল আছে। এগুলা হলো নির্দিষ্ট একটা জায়গা যাত্রী উঠানামা করানোর জন্য, যা সরকার কর্তৃক বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পরিচালনা করা হয়ে থাকে। এই যে যাত্রী উঠানামা করার জন্য নির্দিষ্ট একটা স্থান, এটার কি রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন হয়, এটার মাঝে মাঝে মনে করেন যে সংস্কার করার প্রয়োজন হয়, এটার ব্যবস্থাপনা এটার ব্যবস্থাপনা করার প্রয়োজন হয়। এইখানে সাধারণত বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়ে থাকে। কোন ধরনের চাঁদাবাজি? পরিবহন সংক্রান্ত চাঁদাবাজি। একটা গাড়িতে যদি আপনার 10 টাকা করে নেওয়ার কথা, সেই গাড়ি থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা চাঁদা আদায় করা যাবে না। সরকার কর্তৃক যেটা নির্ধারণ করা থাকে তার বেশি বা তার অতিরিক্ত কি করা যাবে না, চাঁদা আদায় করা যাবে না। আপনার টার্মিনাল উন্নয়ন করার জন্য বা টার্মিনাল ব্যবস্থাপনা সংক্রান্ত টার্মিনাল ব্যবস্থাপনা বা রক্ষণাবেক্ষণ করার জন্য যে পরিমাণ চাঁদার হার নির্ধারণ করা হয় সেটাই কি করতে হবে, আদায় করতে হবে। তা ভিন্ন অন্য কোনো চাঁদা আদায় করা যাবে না। ধারা 38, তাহলে ধারা 38-এর আগে বলা হয়েছে কর্তৃপক্ষ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সুষ্ঠুভাবে যাত্রী ও পণ্য ওঠানামা করার জন্য পরিবহন টার্মিনাল উন্নয়ন, রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনা ও পরিচালনা করতে পারবেন। কে পারবেন? সরকারি কর্তৃপক্ষ করতে পারবেন। কিভাবে করবেন? গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সুষ্ঠুভাবে যাত্রী ও পণ্য ওঠানামা করার জন্য যাত্রী পরিবহন টার্মিনাল অথবা পণ্য পরিবহন টার্মিনাল সংক্রান্ত যে টার্মিনাল থাকবে সে টার্মিনাল রক্ষণাবেক্ষণ করতে পারবেন, সে টার্মিনাল ব্যবস্থাপনা করতে পারবেন, সে টার্মিনাল উন্নয়ন করতে পারবেন বা সে টার্মিনাল পরিচালনা করতে পারবেন। ধারা 38-1। ধারা 38-2 উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে, অর্থাৎ উপধারা 1-এ বলা হয়েছে কোনো টার্মিনাল রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা অথবা কোনো টার্মিনাল পরিচালনা করার ক্ষেত্রে যে পরিচালনা করবেন, এই পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যয়টা হবে এই ব্যয় পরিচালনা এই ব্যয়টা কোথা থেকে আসবে সেজন্য কি করতে হবে, টার্মিনাল চার্জ নির্ধারণ করতে হবে। ধারা 38-2। অর্থাৎ এত বড় একটা পরিবহন টার্মিনাল যখন থাকবে, এই টার্মিনালের উন্নয়ন কাজের জন্য, এই টার্মিনাল সংস্কার করার জন্য, এই টার্মিনাল পরিচালনা করার জন্য তো কিছু ব্যক্তির প্রয়োজন আছে, কিছু লোকের প্রয়োজন আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গার প্রয়োজন আছে। যদি জায়গা যদি কম হয়, সেই জায়গাটা যদি ক্রয় করার যদি প্রয়োজন হয়, সেখানে তো অর্থের প্রয়োজন আছে। সেই অর্থের জন্য বা পরিচালনা কমিটির জন্য বা পরিচালনা করার জন্য বা সংরক্ষণ করার জন্য বা উন্নয়ন করার জন্য অথবা দেখভাল করার জন্য, টার্মিনাল দেখভাল করার জন্য যে ব্যয়টা হবে সে ব্যয় নির্বাহের জন্য কর্তৃপক্ষ টার্মিনাল চার্জ নির্ধারণ করতে পারবেন। ধারা 38-2। ধারা 38-2। ধারা 38-3 বলা হয়েছে উপধারা 2-এর বিধান কল্পে, উপধারা 2-এ যে চার্জ নির্ধারণ করা হয়েছে সেই চার্জ ব্যতীত পরিবহন যান চলাচলের সময় কোনরূপ কোনরূপ অবৈধভাবে অর্থ আদায় করা যাবে না। অর্থাৎ প্রথমেই বলছি, যখন চার্জ ধরা হবে 100 টাকা, 100 টাকা ভিন্ন 200 টাকা, 300 টাকা, 500 টাকা চার্জ আদায় করা যাবে না। যখন অতিরিক্ত চার্জ আদায় করা হবে তখন আবার চাঁদাবাজি হয়ে যাবে। অতিরিক্ত চার্জ আদায় করা যাবে না। ধারা 38-3। তাহলে ধারা 38-1, টার্মিনাল রক্ষণাবেক্ষণ করতে পারবেন,
সরকার কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ কি করতে পারবেন? উপযুক্ত কর্তৃপক্ষ সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বা প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করে কোনো বাস টার্মিনাল বা কোনো টার্মিনাল রক্ষণাবেক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা বা পরিচালনা করতে পারবেন। এটা কর্তৃপক্ষ করতে পারেন। সরকার কর্তৃক নির্ধারিত যে কর্তৃপক্ষ থাকবে, সে কর্তৃপক্ষ কি করতে পারবেন? গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে কোনো বাস টার্মিনাল বা যাত্রী বা কোনো পণ্য ওঠানামা করার জন্য কোনো টার্মিনাল কি করতে পারবেন? পরিচালনা করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, ব্যবস্থাপনা করতে পারবেন, উন্নয়ন করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন। ধারা 38-1। ধারা 38-2 এই ব্যবস্থাপনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য বা পরিচালনা করার জন্য যে পরিমাণ চাঁদার হার দরকার বা এই 38-1 উপধারার উদ্দেশ্য পূরণকল্প করার জন্য কি করতে হবে? চাঁদার হার নির্ধারণ করতে হবে। এখানে যে ব্যয় হবে, সেই ব্যয় করার জন্য কি করতে হবে? টার্মিনাল চার্জ নির্ধারণ করতে হবে। ধারা 38-2। ধারা 38-3 বলা আছে, উপধারা 2 অনুসারে যে টার্মিনাল চার্জটা নির্ধারণ করা হবে, সেই চার্জ ভিন্ন অবৈধ কোনো অর্থ কি করা যাবে না? আদায় করা যাবে না। অর্থাৎ চার্জ যদি 10 টাকা হয়, 50 টাকা হয়, 100 টাকা হয়, সে 100 টাকা ভিন্ন সেখানে 200, 500, 300 টাকা কি করা যাবে না? আদায় করা যাবে না। ধারা 38। ধারা 38। আজকের নতুন পড়া, আজকে আমরা 5-7টা ধারা পড়ার চেষ্টা করব। নতুন পড়া ধারা 52। যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো থেকেই পড়বো, তার বাইরে বেশি পড়ার দরকার নাই। ধারা 52, কারণ এগুলো থেকে খুব কম প্রশ্ন হয়, খুবই কম। আমরা শুধু বেশি পড়ার চেষ্টা করব ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে আমরা কোনো ধারাই বাদ দেব না, ঠিক আছে? আমরা বেশি পড়বো ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, আপনার নারী শিশু আছে, এই সংক্রান্ত কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে। পিআরবি আছে, পুলিশ আইন আছে। এই আইনগুলা সবচেয়ে আমরা বেশি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এগুলোও আমরা পড়বো, একবারে বাদ দেবো না। যেগুলো গুরুত্বপূর্ণ ধারা সেইগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। তাহলে ধারা 52, 38-এর পরে 52 ধারা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান। কোন মোটরযান হতে, আমরা সাধারণত দেখি বিভিন্ন সময় কি হয়, মোটরযান হতে কি হয়? মানুষ আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। কোন মোটরযান হতে দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে, আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে আর্থিক সহায়তা তহবিল হতে ক্ষতিপূরণ বা চিকিৎসার খরচ প্রাপ্য হবেন। অর্থাৎ মোটরযান কর্তৃপক্ষ কর্তৃক বা সরকার কর্তৃক কি করা হয়েছে? আর্থিক সহায়তা একটা তহবিল থাকে। আর্থিক সহায়তা একটা তহবিল থাকে, সেই সহায়তা তহবিল গঠন করা হয় যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, মোটরযান সংশ্লিষ্ট, অর্থাৎ মোটরযানের সাথে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি মারা যায় বা আঘাতপ্রাপ্ত হয়, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ প্রদান করা হয়। এই অর্থ কোথায় থেকে প্রদান করা হয়? এটার একটা ক্ষতিপূরণ প্রদান করার জন্য একটা আর্থিক সহায়তা তহবিল থাকে, যা সরকারি কর্তৃপক্ষ কি করেন? সেটা পরিচালনা করেন। এখানে বিভিন্ন ধরনের কি আছে? সিনিয়র কর্মকর্তারা আছেন, বিভিন্ন ধরনের যুগ্ম সচিব আছেন, তারা কি করেন? এই আর্থিক সহায়তা তহবিল বা এই আর্থিক সহায়তা তহবিল কমিটি যে আছেন বা কর্তৃপক্ষ যে আছেন, এই কর্তৃপক্ষ সদস্য হিসাবে তারা কর্মরত থাকেন। বিভিন্ন জননিরাপত্তা বিভাগের যে যুগ্ম সচিব আছেন, তারপরে আপনার আরো বিভিন্ন সচিব, যুগ্ম সচিব আছেন, এই সকল সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা কি করা হয়? এই আর্থিক সহায়তা তহবিলটা মানে পরিচালনা করা হয়। বা এই আর্থিক সহায়তা তহবিলের এই সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কি সদস্য থাকেন বা তারা কি থাকেন? তারা দায়িত্বে থাকেন। ধারা 52। এখানে 52 ধারায় বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান। এখন একটা গাড়িতে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হওয়ার পর কি হয়? সেই ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় অথবা আঘাতের ফলে যদি মারা যায়, তাহলে একটা ফ্যামিলি দুর্ভোগে পড়ে। একটা ফ্যামিলি দুর্ভোগে পড়ে। এখন এই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য বা এই ফ্যামিলিটাকে সাময়িক ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করার জন্য, যদিও এই ক্ষতি পূরণীয় না, একজন মানুষ যদি মারা যায়, ওই ফ্যামিলির ওই ক্ষতিটা পূরণ করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আর্থিক সহায়তা, সাময়িক কিছু সময়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই আর্থিক সহায়তা কি করা হয়? আর্থিক সহায়তা তহবিল হতে এই ক্ষতিপূরণটা প্রদান করা হয়। ধারা 52।
তাহলে 52 ধারায় বলা হয়েছে মোটরযান সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, অথবা বলা হয়েছে কোনো মোটরযান হতে দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হওয়ার পর যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে আর্থিক সহায়তা তহবিল হতে ক্ষতিপূরণ বা চিকিৎসার জন্য খরচ প্রদান করা হয়। ধারা 52। ধারা 52। তাহলে 52 ধারায় বলা হয়েছে আপনি আমি যে কোনো ব্যক্তি কোনো মোটরযানের সাথে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে আর্থিক সহায়তা তহবিল হতে আপনাকে আমাকে বা যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কি করা হবে? আর্থিক সহায়তা করা হবে। আর্থিক সহায়তা তহবিল হতে আর্থিক সহায়তা করা হবে কি জন্য? চিকিৎসার জন্য। আর যদি মারা যায় তাহলে একটা বড় ধরনের অ্যামাউন্ট হয়তো আর্থিক সহায়তা তহবিল হতে কি করা হয়? সহায়তা হিসেবে প্রদান করা হয়। ধারা 52। ধারা 62। ধারা 62, সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। ধারা 62 1, কোন সড়ক দুর্ঘটনা ঘটলে মোটরযান চালক, কন্ডাক্টর নিকটস্থ থানা, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে অবহিত করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য প্রেরণ করবেন। ধারা 62 1। ধারা 62 1। তো ধারা 52, ধারা 52-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো ব্যক্তি যদি মোটরযানের সাথে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে আর্থিক সহায়তা তহবিল হতে কি করা হবে? আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই আর্থিক সহায়তা প্রদান করার ক্ষেত্রে কি করতে হবে? আপনার এখানে নির্দিষ্ট ধরনের একটা চাঁদা ধরা হয়। আপনার প্রত্যেকটা পরিবহন থেকে যে যে ক্যাটাগরির পরিবহন আছে, সেই ক্যাটাগরির পরিবহন থেকে নির্দিষ্ট পরিমাণে একটা কি করা হয়? চাঁদার হার নির্ধারণ করা হয়। সেটা বাৎসরিক হতে পারে অথবা এককালীন হতে পারে। আপনি যখন গাড়িটা নামাবেন, সেই গাড়িটা নামানোর ক্ষেত্রে কি এককালীন আপনাকে একটা চাঁদা প্রদান করা লাগতে পারে, অথবা বাৎসরিক প্রতি বছর প্রতি বছর কি করা লাগতে পারে? আপনাকে একটা চাঁদা প্রদান করা লাগতে পারে। এই চাঁদা যে আপনি প্রদান করেন, এই চাঁদা প্রদান করার পর আপনি যখন গাড়িটা রাস্তায় নামাবেন, সেই আপনার গাড়ি হোক বা অন্য কোনো ব্যক্তির মোটরযানের সাথে হোক বা গাড়ির মাধ্যমে হোক, যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়ে যদি তার চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ওই আর্থিক সহায়তা তহবিল হতে কি করা হয়? অর্থ প্রদান করা হয়। অথবা কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে কি করা হয়? আপনার ক্ষতিপূরণ হিসেবে ওই আর্থিক সহায়তা তহবিল হতে অর্থ প্রদান করা হয়। ধারা 52। ধারা 52। ধারা 62, ধারা 62-তে বলা হয়েছে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। এখন একটা গাড়ি যখন দুর্ঘটনা ঘটে বা দুর্ঘটনা যদি কবলিত হয়, সেই দুর্ঘটনার ফলে, সড়ক দুর্ঘটনার ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা। 52-তে হলো অর্থ প্রদান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অর্থ প্রদান। আর 62-তে বলা হয়েছে চিকিৎসা প্রদান করতে হবে। এখানে কে চিকিৎসা প্রদান করবেন? একটা বড় ধরনের যখন বাস রাস্তায় চলাচল করে, আশেপাশে ছোট ধরনের কোনো গাড়ির সাথে হোক বা কোনো হাঁটা চলাফেরা করা অবস্থায় কোনো ব্যক্তি হোক, যদি আঘাতপ্রাপ্ত হয়, সে ব্যক্তিকে অবশ্যই কি করতে হবে? চিকিৎসা সেবা প্রদান করতে হবে। এই চিকিৎসা সেবাটা কে প্রদান করবেন? এখানে মোটরযানের যে চালক থাকবে, মোটরযানের যে হেল্পার, সুপারভাইজার বা কন্ট্রাক্টর যেই ব্যক্তি থাকুক না কেন, সেই ব্যক্তি কি করবেন? নিকটস্থ থানায় ফোন দেবেন। অর্থাৎ থানা যে থাকবে, সে থানায় ফোন দেবেন। নিকটস্থ যে সেবা কেন্দ্র থাকবে বা নিকটস্থ যে হাসপাতাল থাকবে, অথবা যদি দেখা যায় ফায়ার সার্ভিসকে যদি ডাকার প্রয়োজন মনে হয়, তাহলে ফায়ার সার্ভিসকে জানাবে। তারপর হাসপাতালে অবহিত করবে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য কি করতে হবে? প্রেরণ করতে হবে। ধারা 62 1। তাহলে ধারা 52, ধারা 52-তে বলা আছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অর্থ প্রদান করতে হবে বা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আর ধারা 62 1-এ বলা হয়েছে মোটর যানের সাথে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, তার চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে তাকে কি করতে হবে? চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 62 1। আর মোটর যানের সাথে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, আপনারা অবশ্যই জানবেন, যারা থানা প্রার্থী যারা চাকরি করেন, তারা সাধারণত এটা আপনারা ভালো জানেন যে মোটর যানের সাথে যখন কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় বা মারা যায়, সাথে সাথে কি করা হয়? থানাকে অবহিত করা হয়। থানাকে অবহিত করা হয়।
আর যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয় বা তার যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে মোটরযানের যে মালিক থাকবেন, মোটরযানের যে চালক থাকবেন, মালিক থানার চালক অথবা কন্ডাক্টর অথবা সুপারভাইজার যে যারাই থাকবেন না কেন, তারা কি করবেন, নিকটস্থ থানায় ফোন দেবেন, ফায়ার সার্ভিসে ফোন দেবেন। এই সকল জায়গায় ফোন দেওয়ার পর ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করবেন। কোথায় প্রেরণ করবেন? হাসপাতালে প্রেরণ করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করবেন। ধারা 62(1)। ধারা 62(1). তাহলে ধারা 52তে বলা হয়েছে মোটর যানের সাথে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ধারা 62(1). 62(1)-এ বলা হয়েছে মোটর যানের সাথে যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হবে সেই ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 62(1). ধারা 65, মোটরযান ডাম্পিং ইয়ার্ড। মোটরযান ডাম্পিং ইয়ার্ড, আমরা যখন ডিএমপিতে ছিলাম, ডিএমপিতে ডাম্পিং ইয়ার্ডের একটা গার্ড আছে। একটা গার্ড আছে, বিভিন্ন সময় এই গার্ডে আমাদের পুলিশ সদস্যরা যায়। এই যে মোটরযান ডাম্পিং ইয়ার্ডটা আছে, এই ডাম্পিং ইয়ার্ডে কিভাবে কার্যক্রম করা হয় বা কোন ধরনের কার্যক্রম সেখানে চলে, সেটা বলা হয়েছে সড়ক পরিবহন আইনের ধারা 65। অর্থাৎ ডাম্পিং ইয়ার্ড সংক্রান্ত যে কার্যক্রমগুলো, সে কার্যক্রম আপনি কিভাবে পালন করবেন, বা আপনি যদি ওই ডাম্পিং ইয়ার্ডে যদি দায়িত্বরত যদি থাকেন, তাহলে আপনার কার্যপ্রণালী কিরূপ হবে বা আপনার উপর কিরূপ নির্দেশনা আছে বা আপনার দায়িত্ব কর্তব্য আপনি কিভাবে পালন করবেন, সেটা বলা হয়েছে ধারা 65। ধারা 65। ধারা 65(1)। একে বলা হয়েছে কর্তৃপক্ষ বা পুলিশ সদস্য কর্তৃক আটককৃত মোটরযান। অর্থাৎ রাস্তায় যখন সার্জেন্ট অথবা রাস্তায় যখন কোনো পুলিশ সদস্য, মোটরযান সাধারণত সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর এই পদের নিম্নে কোনো পদমর্যাদার কোনো অফিসার কি করতে পারেন না, মোটরযান আপনার কাগজপত্র দেখতে পারেন না, অর্থাৎ আটকও করতে পারেন না। যখন তারা আটক করেন, এই আটক করার পর মোটরযান একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়, সেটাই হলো ডাম্পিং ইয়ার্ড। মোটরযান নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয়, সেটাই ডাম্পিং ইয়ার্ড। এই ডাম্পিং ইয়ার্ডটা যে কোনো থানায় হতে পারে অথবা অন্য কোনো ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থাপনায়ও সেটা হতে পারে। আমি সাধারণত থানাতেই দেখছি যে ডাম্পিং ইয়ার্ড থাকে। মোটরযান ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থাপনা ডাম্পিং ইয়ার্ড আমি দেখি নাই। ঠিক আছে, আপনারা কেউ দেখছেন যে ট্রাফিক বিভাগের কোনো জায়গায় ডাম্পিং ইয়ার্ড আছে? দেই না তো স্যার। আমি দেখি নাই, মানে সেজন্য বললাম আর কি, থাকতে পারে। তবে আইনে বলা আছে যে যে কোনো থানায় অথবা যে কোনো ট্রাফিক ব্যবস্থাপনায়, অর্থাৎ যেহেতু ডাম্পিং ইয়ার্ডটা সাধারণত ট্রাফিকেরই কার্যক্রম বেশি, এই ডাম্পিং ইয়ার্ডটা ট্রাফিকের ব্যবস্থাপনার মাধ্যমেও রাখা যেতে পারে, বা পুলিশ কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে থানার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমেও এই ডাম্পিং ইয়ার্ডটা পরিচালনা করা যেতে পারে, তাহলে তারা করতে পারেন। ধারা 65। ধারা 65(1). ধারা 65(1)-এ বলা হয়েছে কর্তৃপক্ষ বা পুলিশ সদস্য কর্তৃক মোটরযান আটককৃত মোটরযান রাখার জন্য উপযুক্ত স্থানে ডাম্পিং ইয়ার্ড স্থাপন করতে পারবেন। ধারা 65(1). কি করতে পারবেন? মোটরযান সংক্রান্ত যে ডাম্পিং ইয়ার্ডটা, যেটা উপযুক্ত ঊর্ধ্বতন অফিসাররা যেখানে উপযুক্ত মনে করবেন, তারা সেখানে কি করতে পারবেন, এই ডাম্পিং ইয়ার্ডটা স্থাপন করতে পারবেন। উক্ত ডাম্পিং ইয়ার্ড থানা অথবা ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে। ট্রাফিক বিভাগ যে থাকবে, সেই ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় ডাম্পিং ইয়ার্ডটা থাকবে। ধারা 65(1). তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে ডাম্পিং ইয়ার্ড কোথায় থাকতে পারে, থানায়, ট্রাফিক ব্যবস্থাপনায় অথবা সার্কেল অফিসে অথবা ক ও খ, তাহলে অবশ্যই উত্তর হবে ক ও খ, ট্রাফিক ব্যবস্থাপনায় অথবা থানায় ডাম্পিং ইয়ার্ড থাকতে পারে। ধারা 65(1). ধারা 65(2). ধারা 65(2)-এ বলা হয়েছে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণকারী কর্মচারীর দেওয়া আদেশ এবং আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্বে থাকা থানা অবলিক ট্রাফিক কর্তৃপক্ষ আটককৃত মোটরযানের বিলিবন্দেশ করবেন। অর্থাৎ ডাম্পিং ইয়ার্ডে প্রেরণকারী কর্মচারী, এখানে বলা হয়েছে যে সার্জেন্ট বা যে সাব ইন্সপেক্টর বা যে পুলিশ ইন্সপেক্টর গাড়ি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করবেন, সেই পুলিশ সদস্য যদি কোনো আদেশ দেয়
অথবা আদালতের যদি কোনো নির্দেশনা থাকে বা আদালত যদি কোনো নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুযায়ী ওই ডাম্পিং ইয়ার্ডের যে অফিসার বা যে পুলিশ সদস্য কর্মরত থাকবেন, বা ওই ডাম্পিং ইয়ার্ডের যে ট্রাফিক পুলিশ সদস্য কর্মরত থাকবেন, তিনি কি করবেন? আটককৃত মোটরযানের বিলিবন্দেজ করবেন। কিভাবে করবেন? ওই প্রেরণকারী অফিসারের নির্দেশনা অনুযায়ী অথবা আদালতের নির্দেশনা অনুযায়ী ওই দায়িত্বে থাকা ডাম্পিং ইয়ার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্য কি করবেন? তিনি আটককৃত মোটরযানের বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। ধারা 65(2)। ধারা 65(2). তাহলে ধারা 52 বলা হয়েছে, মোটরযানের সাথে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয় বা আঘাত পেয়ে যদি মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এই ক্ষতিপূরণটা আর্থিক সহায়তা তহবিল হতে পূরণ করতে হবে। ধারা 62। ধারা 52 পরে একটা ধারা 62। ধারা 62-তে বলা হয়েছে, মোটরযানের সাথে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তাকে কি করতে হবে? সাথে সাথে থানায় জানাইতে হবে, ফায়ার সার্ভিসকে জানাইতে হবে, নিকটস্থ যে সেবা কেন্দ্র থাকবে বা হাসপাতাল যে থাকবে তাদেরকে জানাইতে হবে, এবং ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে হবে। ধারা 62(1). ধারা 65। ধারা 65-তে বলা হয়েছে, ডাম্পিং ইয়ার্ড সংক্রান্ত ব্যবস্থাপনা। ডাম্পিং ইয়ার্ড কোথায় স্থাপিত হবে? ডাম্পিং ইয়ার্ডে যে অফিসার বা যে কর্মচারী কর্মরত থাকবেন তার কি দায়িত্ব কর্তব্য হবে? ধারা 65। ধারা 65(1). উপযুক্ত কর্তৃপক্ষ যখন কোনো গাড়ি আটক করবেন, সেই গাড়ি রাখার জন্য ডাম্পিং ইয়ার্ড উপযুক্ত যে কোনো স্থানে কি করা যাবে? স্থাপন করা যাবে। ডাম্পিং ইয়ার্ড যে কোনো স্থানে স্থাপন করা যাবে, তবে এই ডাম্পিং ইয়ার্ড থানায় অথবা ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করা যাবে। ধারা 65(1). ধারা 65 দিয়ে বলা হয়েছে, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণকারী কর্মকর্তা বা কর্মচারীর আদেশ অনুযায়ী অথবা আদালতের যে আদেশ, অর্থাৎ ডাম্পিং ইয়ার্ডে যদি ওই গাড়ি প্রেরণ করা হয়, প্রেরণ করার পর যদি ওই কর্মচারী যার গাড়ি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হবে, সে মালিক হোক বা চালক হোক বা কন্ডাক্টর হোক, তিনি যদি ওই ডাম্পিং ইয়ার্ডে প্রেরণের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করা দরকার বা যে পরিমাণ জরিমানা ওই ব্যক্তির নিকট আদায় করা দরকার, সে পরিমাণ জরিমানা যদি ওই ব্যক্তির নিকট থেকে আদায় করা হয়, তাহলে আদায়ের যে রসিদটা থাকবে, সেই রসিদটা যদি ওই ডাম্পিং ইয়ার্ডে কর্মরত যে কর্মচারী থাকবেন বা কর্মকর্তা যিনি থাকবেন তাকে যদি প্রদর্শন করা হয়, অথবা আদালতের যদি কোনো নির্দেশনা থাকে, অর্থাৎ তিনি যদি আদালতের মাধ্যমে যদি কোনো নির্দেশনা নিয়ে আসতে পারেন, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী ওই বিলিবন্দেজ করতে হবে, মোটরযানের বিলিবন্দেজ করতে হবে। ধারা 65(2). অর্থাৎ আমি আপনি যখন ডাম্পিং ইয়ার্ডে কর্মরত থাকব, কর্মরত থাকাকালীন একজন সার্জেন্ট যদি গাড়ি ডাম্পিং ইয়ার্ডে পাঠায়, কিছু সময় পরে যদি তিনি কোনো নির্দেশনা দেন যে গাড়িটা ছেড়ে দাও, তাহলে উপযুক্ত যে কর্তৃপক্ষ থাকবেন তাদের সাথে কথা বলে, বা তিনি যদি নির্দেশনা যে দেবেন কাগজপত্র অবশ্যই পাঠাবেন, সেই কাগজপত্র পাঠানোর পরে কি করা যাবে? সেই কাগজপত্র নিয়ে ওই ব্যক্তিকে মোটরযানের বিলিবন্দেজ করা যাবে। অথবা আদালত থেকে যদি ওই ব্যক্তি কোনো নির্দেশনা নিয়ে আসেন, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী কি করা যাবে? সেটা ওই গাড়ির বিলিবন্দেজের ব্যবস্থা করা যাবে। ধারা 65(2). ধারা 65(2). তাহলে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো নির্দিষ্ট কোন স্থানে ডাম্পিং ইয়ার্ড স্থাপন করা যাবে। এই ডাম্পিং ইয়ার্ড সাধারণত থানা অথবা ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে। ধারা 65(1). আর ধারা 65 দিয়ে বলা হয়েছে, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণকারী কর্মচারীর আদেশ, অর্থাৎ ডাম্পিং ইয়ার্ডে যে সার্জেন্ট অথবা যে অফিসার বা যে সাব ইন্সপেক্টর গাড়ি প্রেরণ করবেন, সেই কর্মচারীর আদেশ অথবা আদালতের আদেশ অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী কি দায়িত্বে থাকা থানা অবলিক ট্রাফিক কর্তৃপক্ষ আটককৃত মোটরযানের বিলিবন্দেজ করবেন। প্রয়োজন পড়লে গাড়ি কি করবেন? এই কর্মচারীর নির্দেশ অনুযায়ী, অর্থাৎ যে ব্যক্তি আটক করছেন বা যে অফিসার আটক করছেন সেই অফিসারের নির্দেশ অনুযায়ী অথবা আদালতের নির্দেশ অনুযায়ী কি করবেন? বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। অর্থাৎ আদালতে মাঝে মাঝে কি হয়, এগুলার আপনার ওই নিলামে ডাক ওঠে। যদি এই গাড়ি যদি অবৈধ গাড়ি হয়, গাড়ির যদি কাগজপত্র না থাকে, কাগজপত্র যদি দেখাইতে না পারে, গাড়ি যদি বিভিন্ন অবৈধ পন্থায় যদি নিয়ে আসা হয়, সেই গাড়িগুলা কি করা হয়? আটক করে রেখে দেওয়া হয়। এই গাড়িগুলা বিভিন্ন সময় কি হয়, আপনার নিলামে ডাক হয়। যখন নিলাম হয় তখন আদালত থেকে যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী গাড়িগুলার বিলিবন্দেজ করা যায়। ধারা 65(2). তাহলে ধারা 52, ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ধারা 62, আহত ব্যক্তিকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 65, ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং ডাম্পিং ইয়ার্ড পরিচালনা।
ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং ডাম্পিং ইয়ার্ডে পরিচালনাকৃত ডাম্পিং ইয়ার্ডে কর্মরত অফিসার অথবা কর্মচারী কর্তৃক বিলি বন্দেজ ব্যবস্থা, ধারা 65। ধারা 66। ধারা 66। ধারা 66-তে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালানোর দণ্ড। এই যে দণ্ড শুরু হলো, এখান থেকে হলো দণ্ড, অর্থাৎ যারা ড্রাইভিং লাইসেন্স যারা গাড়ি সংশ্লিষ্ট যে ব্যক্তিগুলা থাকবেন সে ব্যক্তিগুলাকে এই 66 ধারা থেকে এখন দণ্ড শুরু হয়েছে, এদেরকে শুধু এখন দণ্ড প্রদান করা হবে। আমি যতগুলো ধারা পড়ছি এগুলো তেমন কিছুই না, এগুলা শুধু মনে করেন যে বিভিন্ন বিষয়ের সংজ্ঞার মতো। ঠিক আছে, বিভিন্ন বিষয়ের সংজ্ঞার মতো, এখান থেকে প্রশ্ন খুবই কম হয়, তবে এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই জায়গা থেকে আপনার লিখিত প্রশ্ন হয়। এই যে ধারা 66 থেকে শুরু হয়েছে, এখন এখান থেকে বিভিন্ন প্রকার দণ্ড প্রদান করা যাবে, কোন অপরাধের জন্য কি দণ্ড, বা কোন অপরাধের জন্য কি কি অপরাধ করলে কি কি হবে, কোন ধরনের দণ্ড প্রদান করা যাবে, এই 66 ধারা থেকে বর্ণনা করা হয়েছে। এখন আমরা পড়ব ধারা 66। 66 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 4 ও 5 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ 4 ধারায় আমরা কি পড়ছিলাম, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কি করা যাবে না, মোটরযান চালানো যাবে না। ধারা 4-এ পড়ছিলাম। তাহলে 4 ধারা ও 5 ধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান বা গণপরিবহন চালায়, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। তাহলে যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালায়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন। ধারা 66। কত ধারায়? 66 ধারায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 4 ধারার বিধান লঙ্ঘন করে অথবা 5 ধারার বিধান লঙ্ঘন করে যদি মোটরযান চালায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে, তাহলে তিনি অপরাধ করবেন কত ধারায়? 66 ধারায়। তাহলে 4 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে বা 5 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, তাহলে তার অপরাধ 66 ধারায়। 66 ধারায় কি অপরাধ হবে? 6 মাস কারাদণ্ড ও অনধিক 25,000 টাকা অর্থদণ্ড। অর্থদণ্ড তো দেখা যায় বিশাল, 25,000 টাকা। হ্যাঁ, 6 মাস কারাদণ্ড আর জরিমানা 25,000 টাকা অর্থদণ্ড। তাহলে ধারা 52 ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ধারা 62 আহত ব্যক্তিকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 65 ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং ডাম্পিং ইয়ার্ডে গাড়ির বিলি বন্দেজ ব্যবস্থাপনা। ধারা 65। ধারা 66 যদি কোনো ব্যক্তি 4 ধারার বিধান লঙ্ঘন করে অথবা 5 ধারায় বিধান লঙ্ঘন করে, অর্থাৎ 4 ধারায় বলা আছে অথবা 5 ধারায় বলা আছে, যদি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অথবা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালায়, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন। কারণ আমরা যখন রাস্তায় চেকপোস্ট বসাই বা রাস্তায় যখন গণপরিবহন এইগুলো যখন চেক করা হয়, ওই পারমিট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এই সকল জিনিসগুলো কি করা হয়, দেখা হয়। রেজিস্ট্রেশন আছে কিনা বা রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা, আপনার ড্রাইভিং লাইসেন্সটা মেয়াদ উত্তীর্ণ কিনা, এগুলো জাল কিনা, ভুয়া কিনা, নকল কিনা, এগুলো কি করা হয়, চেক করা হয়। এগুলা সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার কি করতে পারেন, এগুলা পরিদর্শন করতে পারেন বা এগুলা দেখতে পারেন। এগুলা যখন দেখেন, দেখার পর যদি মনে হয় যে ড্রাইভিং লাইসেন্সটা নাই বা ড্রাইভিং লাইসেন্স কি মেয়াদ উত্তীর্ণ, তখন ওই ব্যক্তি, ওই ড্রাইভার যে থাকবেন বা চালক থাকবেন, তার অপরাধ হবে কত ধারায়? ধারা 66-তে। কি অপরাধ? 6 মাস কারাদণ্ড অথবা 25,000 টাকা অর্থদণ্ড, মোটামুটি 1 মাসের বেতনই চলে যায়। তাহলে ধারা 66-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 4 ও 5 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালায় বা মোটরযান যদি চালায়, তাহলে তার অপরাধ। ধারা 66। ধারা 67 ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করার দণ্ড। ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করার দণ্ড। যদি কোনো ব্যক্তি 6-5 উপধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স যদি হস্তান্তর করেন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 67। ধারা কততে? 67। হস্তান্তর বলতে কি বোঝায়? একজনের নিকট থেকে অন্যজনের নিকট কি করা, প্রেরণ করা। আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি জাকারিয়া ভাইকে দিয়ে দিলাম বা এনামুল ভাইকে দিয়ে দিলাম বা তাহের ভাইকে দিয়ে দিলাম। আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এনামুল ভাই, তাহের ভাই
জাকারিয়া ভাইকেও কি গাড়ি চালাতে পারবেন? পারবেন না, অসম্ভব। আপনার গাড়ি চালাতে গেলে আপনার নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যজনের গাড়ি লাইসেন্স দিয়ে কি করতে পারবেন না, আপনি চালাতে পারবেন না। যদি আমার লাইসেন্স যদি আমি আপনাকে দেই, তাহলে আমাদের অপরাধ হবে ধারা 67, অর্থাৎ যে হস্তান্তর করবে হস্তান্তরকারীর অপরাধ ধারা 67। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 6-এর 5 উপধারার 6-এর 5 উপধারার বিধান লঙ্ঘন করে যদি ড্রাইভিং লাইসেন্স যদি হস্তান্তর করেন তাহলে তিনি অপরাধী ধারা 67। প্রশ্ন আসবে না, শুধু মাথায় একটু রেখে দেন। তবে 66 ধারা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত আপনি গাড়ি চালাতে পারবেন না, বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়েও আপনি গাড়ি চালাতে পারবেন না। যদি চালান তাহলে আপনার অপরাধ ধারা 66। ধারা কত? 66। আর ধারা 67, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্স কি করতে পারবেন না, আপনি হস্তান্তর করতে পারবেন না। যদি হস্তান্তর করেন, ধারা 6-এর 5 উপধারার বিধান একটু মনে রাখার চেষ্টা করবেন। ধারা 6-এর 5 উপধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন তাহলে তার অপরাধ ধারা 67। ধারা কত? ধারা 67। 67 ধারায় অপরাধ হবে। 67 ধারায় শাস্তি 1 মাস কারাদণ্ড, 5,000 টাকা অর্থদণ্ড। 1 মাস কারাদণ্ড আর 5,000 টাকা অর্থদণ্ড। তাহলে ধারা 52 ধারায় বলা হয়েছে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আর্থিক সহায়তা তহবিল হতে এই ক্ষতিপূরণটা প্রদান করতে হবে। এই আর্থিক সহায়তা তহবিল সরকারি কর্তৃপক্ষ পরিচালনা করবেন। এই আর্থিক সহায়তা তহবিল পরিচালনা করার ক্ষেত্রে ঊর্ধ্বতন বিভিন্ন কর্মচারী বা ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা থাকবেন। এখানে যুগ্ম সচিব বা বিভিন্ন সচিব পদমর্যাদার অফিসাররা এখানে কি থাকবেন, এখানে কর্মরত থাকবেন। এই আর্থিক সহায়তা তহবিল কি দেখভালের ক্ষেত্রে তারা নিয়োজিত থাকবেন। ধারা 52। ধারা 62-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, যদি তাকে চিকিৎসা প্রদান করা প্রয়োজন হয়, তাহলে নিকটস্থ থানায়, ফায়ার সার্ভিস, নিকটস্থ সেবা কেন্দ্র বা হাসপাতালে কি করতে হবে, অবহিত করতে হবে এবং প্রয়োজন পড়লে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে হবে। ধারা 62। ধারা 65 ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং ডাম্পিং ইয়ার্ড পরিচালনা। ধারা 65। ধারা 66 মোটরযান চালানোর জন্য অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি কোনো ব্যক্তি 4 এবং 5 ধারার বিধান লঙ্ঘন করে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে মোটরযান চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 66। ধারা 67-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ধারা 6-এর 5 উপধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন, অর্থাৎ একজনের কাছ থেকে অন্যজনের কাছে যদি পাঠান বা হাতে যদি দেন, তাহলে সেটা হবে হস্তান্তর। এই হস্তান্তর যদি কোনো ব্যক্তি করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন ধারা 67। ধারা 67। ধারা 69। ধারা 69 কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করার দণ্ড। আমরা 10 ধারায় পড়ছিলাম কি, ড্রাইভিং লাইসেন্স উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ যারা আছে বিআরটিএ, এই কর্তৃপক্ষ ব্যতীত আমরা কি করতে পারবো না, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করতে পারবো না, প্রদান করতে পারবো না বা নবায়ন করতে পারবো না। তাহলে ধারা 69 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ধারা 10 ধারায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়নে বিধি নিষেধ। তাহলে যদি কোনো ব্যক্তি ধারা 10-এর বিধান লঙ্ঘন করে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত, প্রদান বা নবায়ন করে, তাহলে তিনি অপরাধী হবেন। সেটা আমি হই, আপনি হন, আর যে কোনো ব্যক্তি হোক না কেন, উপযুক্ত কর্তৃপক্ষ ব্যতীত অর্থাৎ 10 ধারার বিধান লঙ্ঘন করে যদি কি করা হয়, ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করা হয়, প্রদান করা হয় বা নবায়ন করা হয়, তাহলে তিনি অপরাধী হবেন ধারা 69। ধারা 69। তাহলে ধারা 52-তে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা দিতে হবে। ধারা 62-তে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা প্রদান করতে হবে। ধারা 65-তে বলা হয়েছে ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং পরিচালনা বা ডাম্পিং ইয়ার্ড সংক্রান্ত বিলি বন্দেজ। ধারা 66 ড্রাইভিং লাইসেন্স ব্যতীত অর্থাৎ 4 ধারা ও 5 ধারার বিধান লঙ্ঘন করে কি করা যাবে না, ড্রাইভিং করা যাবে না। যদি কোনো ব্যক্তি করেন তাহলে তিনি অপরাধী হবেন ধারা 66। ধারা 67-তে বলা হয়েছে আপনি ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করতে পারেন না যদি আপনি ধারা 6-এর
5 উপধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন, তাহলে আপনি অপরাধী হবেন। সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 1 মাস কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড। ধারা 69 ধারায় বলা হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, আপনি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করবেন, প্রদান করবেন বা নবায়ন করবেন। এই নবায়ন করার ক্ষেত্রে উপধারা 10-এর বিধান যদি আপনি লঙ্ঘন করেন, অর্থাৎ আপনি যদি উপযুক্ত কর্তৃপক্ষ যে আছে বা সরকারি যে কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষ ব্যতীত যদি আপনি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করেন, প্রদান করেন বা নবায়ন করেন, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 69, ধারা 69, ধারা 70, ধারা 70, ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বা বাতিল করার পর মোটরযান চালানোর দণ্ড। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটা স্থগিত করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে, বা আপনার ড্রাইভিং লাইসেন্স কি বাতিল করা হয়েছে। বাতিল করার পর যদি আপনি কি করেন, মোটরযান যদি চালান, তাহলে আপনার দণ্ড ধারা 70। কত ধারায়? 70 ধারায় আপনার অপরাধ হবে। যদি কোনো ব্যক্তি ধারা 12-এর বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স স্থগিত, বাতিল বা প্রত্যাহার করার পরও যদি মোটরযান চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 70, তার শাস্তি হবে 2 বছর বা সর্বনিম্ন 6 মাস বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ড। ধারা 70। না, না, এটা ধারা আপনার ধারা 69-এর দণ্ড। ধারা 70 বলা হয়েছে 3 মাস কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি বাতিল হয়ে যায় বা প্রত্যাহার যদি করা হয়, বা আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি স্থগিত করা হয়, আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করার পরও যদি আপনি কি করেন, নতুন করে যদি আপনি মোটরযান চালান অথবা নতুন করে যদি আপনি কি করেন, ড্রাইভিং করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 70। ধারা 70, এখানে 12 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন, লঙ্ঘন করে যদি কি করেন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করার পর, বাতিল করার পর অথবা স্থগিত করার পর যদি নতুন করে কোনো ব্যক্তি মোটরযান চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 70, ধারা 70। তাহলে ধারা 52 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মোটরযানের সাথে যদি আঘাতপ্রাপ্ত হয়ে যদি মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আর্থিক সহায়তা তহবিল হতে তাকে এই ক্ষতিপূরণটা প্রদান করতে হবে। ধারা 52। ধারা 62-তে বলা হয়েছে, মোটরযানের সাথে যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে কি করতে হবে, চিকিৎসা প্রদান করতে হবে। প্রয়োজন পড়লে থানায় ফোন দিতে হবে, ফায়ার সার্ভিসকে জানাতে হবে, নিকটস্থ সেবা কেন্দ্র বা হাসপাতালকে অবহিত করতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে হবে। ধারা 62। ধারা 65-তে বলা হয়েছে, ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং ডাম্পিং ইয়ার্ড সংক্রান্ত বিলি বন্দেজ। ধারা 66, যদি কোনো ব্যক্তি মোটরযান আইনের 4 ধারা ও 5 ধারার বিধান লঙ্ঘন করে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি মোটরযান চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 66। ধারা 67, আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা আপনি হস্তান্তর করতে পারেন না, সেটা হস্তান্তরযোগ্য নয়। আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা মোটরযান চালানোর ক্ষেত্রে ব্যবহার করবেন। তেমনি যে ব্যক্তি মোটরযান চালাবে, সে ব্যক্তির নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার হস্তান্তরযোগ্য না এমন ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করেন, তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 67। ধারা 69-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি 10 ধারার বিধান লঙ্ঘন করে 10 ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে যদি কোনো ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করেন, প্রদান করেন বা নবায়ন করেন, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 69। ধারা 70-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়, প্রত্যাহার করা হয় বা বাতিল করা হয়, বাতিল করার পরও যদি ঘাড়তারামি করে যদি সে ব্যক্তি নতুন করে যদি কোনো মোটরযান চালায়, তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 70। ধারা কত? 70। 70 ধারায় তিনি অপরাধী হবেন। তাহলে 52 ধারা থেকে 70 ধারা পর্যন্ত, 52, 62, 65, 66, 67, 69, 70। আরো যাব? না স্যার, এই পর্যন্তই থাকুক। তাহলে 52 ধারা থেকে 70 ধারা পর্যন্ত কোথাও বুঝতে আছে?
কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই। যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা এখানে ইনশাল্লাহ শেষ। আজকের রাত্রের ক্লাসটা হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলপূর্বক সম্পত্তি আদায়। বলপূর্বক সম্পত্তি আদায় অবশ্যই ক্লাসে থাকার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ দেখা হবে রাত্রের ক্লাসে। তাহলে সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।